আসসালামু আলাইকুম। অর্গানিক কেমিস্ট্রির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মেইনলি জৈব যৌগের যে নামকরণ রয়েছে তার পার্ট 2 দেখব। প্রথম পার্টে আমরা দেখেছি যে জৈব যৌগের নামকরণের মোট 3টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, একটা হচ্ছে উদ্ভূত বা জাত পদ্ধতি এবং আরেকটা হচ্ছে জেনেভা বা আন্তর্জাতিক বা আইউপ্যাক পদ্ধতি। তো আগের যে দুইটা পদ্ধতি সাধারণ পদ্ধতি এবং উদ্ভূত বা জাত পদ্ধতি, এই দুইটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তো আজকের ক্লাস থেকে মেনলি আমরা যে আইউপ্যাক স্ট্যান্ডার্ড যে পদ্ধতিটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো এখানে লিখে রেখেছি আজকে আলোচনা করব মেনলি জেনেভা বা আন্তর্জাতিক বা আইউপ্যাক পদ্ধতি। তো চলো এই আইউপ্যাক পদ্ধতিতে আইউপ্যাক পদ্ধতিতে যৌগের নামকরণের ক্ষেত্রে তিনটি পদ বা অংশ ব্যবহার করা হয়। পদ বা অংশ ব্যবহৃত হয়। যেমন অংশগুলো কি কি? যেমন একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে উপপদ, উপপদ বা প্রেফিক্স, উপপদ বা প্রেফিক্স। তারপরে 2 নাম্বারটা হচ্ছে শব্দমূল বা স্টেম এবং 3 নাম্বারটা হচ্ছে পরপদ বা সাফিক্স। তো যে আইউপ্যাক পদ্ধতি রয়েছে সেই ক্ষেত্রে যৌগের নামকরণের ক্ষেত্রে 3টা পদ ব্যবহার করা। একটা হচ্ছে উপপদ, তারপরে শব্দমূল এবং পরপদ বা সাফিক্স। তো এই নামকরণের জন্য বেসিক কিছু স্টেপ রয়েছে, যে স্টেপগুলো ফলো করলে আমরা ইজিলি সবগুলো জৈব যৌগের নামকরণ ইজিলি করতে পারবো। তো চলো প্রথমে আমরা এই আইউপ্যাক পদ্ধতি যেটা রয়েছে সেই পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে যে বেসিক স্টেপগুলো লাগবে সেগুলো আমরা একে একে জেনে নিই। নামকরণের বেসিক স্টেপ, এই স্টেপগুলো জানলে আমরা ইজিলি সবগুলো যৌগের নামকরণ করতে পারবো। তো স্টেপ 1, স্টেপ 1 হলো যে প্রথমে যৌগের প্রধান শিকল নির্ধারণ করি। তাহলে দেখো যে প্রথম স্টেপটা কি, প্রথমে যে কোনো যৌগের যে প্রধান শিকল আছে সেটাকে নির্ধারণ করি। তো এই প্রধান শিকল নির্ধারণের ক্ষেত্রে আবার 2টা কেস রয়েছে। তো প্রথম কেস আমরা কেস 1 যেটা দেখব, কেস 1-এ দেখব যে যাদের কার্যকরী মূলকে, যাদের কার্যকরী মূলকে কার্বন রয়েছে, তাদের ক্ষেত্রে কার্যকরী মূলককে অবশ্যই প্রধান শিকলে রাখতে হবে। এবং শিকলটিকে দীর্ঘ হতে হবে।
দীর্ঘ হতে হবে। তাহলে যে প্রথম যে স্টেপটা রয়েছে সেখানে বলা হয়েছে যে প্রথমে যৌগের প্রধান শিকল নির্ধারণ করতে হবে। তো প্রধান শিকল নির্ধারণের ক্ষেত্রে আবার আমরা দুই ধরনের কেস দেখব, যেখানে একটা কেস 1-এ আমরা দেখব যে যাদের কার্যকরী মূলকে কার্বন রয়েছে, এবং কেস 2-তে দেখব যাদের কার্যকরী মূলকে কার্বন নেই, অর্থাৎ কার্বন বাদে। তো দেখো কার্বন রয়েছে এমন কয়েকটা যৌগের উদাহরণ আমরা যদি দেখি এবং তাদের নামকরণ দেখি, যে CH3 CH এই যৌগটার ক্ষেত্রে দেখো এটা হচ্ছে একটা অ্যালকিন। এখন এই অ্যালকিনের যে কার্যকরী মূলক রয়েছে এখানে দেখো এটা হচ্ছে একটা কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা একটা কার্বন কার্বন দ্বিবন্ধন। এখন এই কার্বন কার্বন দ্বিবন্ধন যেহেতু এখানে এক্সট্রা কোনো কার্যকরী মূলক দেওয়া নেই, তো এই যৌগটার ক্ষেত্রে এই কার্বন কার্বন দ্বিবন্ধনই হবে এই যৌগের একটা কার্যকরী মূলক। এটা হবে CH2, তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধনই হবে এই যৌগটার একটা কার্যকরী মূলক। এখন তাহলে কেস 1-এ আমরা কি দেখেছি, যে যাদের কার্যকরী মূলকে কার্বন রয়েছে তাদের ক্ষেত্রে কার্যকরী মূলককে অবশ্যই প্রধান শিকলে রাখতে হবে এবং শিকলটিকে দীর্ঘ করতে হবে। এখন কথা হচ্ছে যে এই যৌগটার প্রধান শিকল আমরা কোন দিক থেকে ধরবো। দেখো আমরা এই দিক থেকে একটা শিকল যদি কল্পনা করি, এই দিক থেকে একটা শিকল হয়, আবার যদি আমরা এই পাশে না দিয়ে এই পাশটা থেকে এই পুরোটাকে যদি একটা শিকল কল্পনা করি, দেখো আমরা কিন্তু এই যৌগটার ক্ষেত্রে দুইটা শিকল পাই, একটাই যে লাল অংশে ভাগ করা এবং আরেকটা হচ্ছে নীল অংশে ভাগ করা। কিন্তু দেখো আমরা স্টেপে লিখে রেখেছি যে শিকলটিকে কিন্তু অবশ্যই দীর্ঘ হতে হবে আর কার্যকরী মূলককে সেই প্রধান শিকলের ভিতরে থাকতে হবে। তাহলে লাল যে অংশটুকু আছে এটাকে আমরা প্রধান শিকল ধরতে পারছি না, কারণ আমাদের স্টেপে বলা হয়েছে যে শিকলকে অবশ্যই দীর্ঘ হতে হবে। দেখো এই দিক থেকে যদি আমরা কাউন্ট করি 1 2 3টা কার্বন, কিন্তু আমরা যদি এই নীল অংশটাকে কাউন্ট করি তাহলে এখানে হবে 1 2 3 4 5টা। তাহলে এই পাশটা কিন্তু কার্বন শিকলটা একটু দীর্ঘ হচ্ছে, এজন্য আমরা প্রধান শিকল হিসেবে এই নীল অংশটাকে ধরবো এবং লাল অংশটা আমরা প্রধান শিকল হিসেবে ধরতে পারবো না। তাহলে এই যৌগটার ক্ষেত্রে প্রধান শিকল হবে এইটুকু, এবং এটা হচ্ছে এই যৌগটার কার্যকরী মূলক, যেটাকে অবশ্যই প্রধান শিকলের ভেতরে রাখতে হবে। তাহলে যে নামকরণের যে বেসিক স্টেপ রয়েছে তার ভিতরে প্রথম স্টেপের প্রথম কেসটা আমরা এই উদাহরণটার মাধ্যমে দেখে ফেললাম। এবার চলো কেস 2 আমরা নিয়ে আলোচনা করি, যাদের কার্যকরী মূলকে কার্বন নেই তাদের ক্ষেত্রে কি হবে। কেস 2 এর বেলায় আমরা দেখব যে যাদের কার্যকরী মূলকে কার্বন নেই তাদের ক্ষেত্রে কার্যকরী মূলককে প্রধান শিকলের না রাখলেও চলবে, প্রধান শিকলে রাখার দরকার নেই। এই জায়গায় প্রধান শিকলে রাখার দরকার নেই, কিন্তু প্রধান শিকলে রাখার দরকার নেই কিন্তু প্রধান শিকলের যে কোনো একটি কার্বনের সাথে তাহলে কেস 2-তে আমরা কি দেখলাম, যে যাদের কার্যকরী মূলকে কার্বন নেই তাদের ক্ষেত্রে কার্যকরী মূলককে প্রধান শিকলে রাখার দরকার নেই, কিন্তু প্রধান শিকলের যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত থাকতে হবে। তাহলে এই বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে চলো দেখি। যে মনে করো যে একটা
এই যৌগটার ক্ষেত্রে দেখো এই যৌগটা হচ্ছে যে কার্যকরী মূলক রয়েছে সেটা হচ্ছে একটা অ্যালকোহলের কার্যকরী মূলক। এখন এই অ্যালকোহলের যে কার্যকরী মূলকটা রয়েছে সেটাকে প্রধান শিকলের সাথে রাখার দরকার নেই, কিন্তু প্রধান শিকলের যে কোনো একটি কার্বনের সাথে রাখলেই চলবে। যেমন এটাকে আমরা এখানে যে কোনো এক জায়গায় এই কার্যকরী মূলকটাকে রাখলেই চলবে। তখন এই যৌগটার ক্ষেত্রে প্রধান শিকল আমরা দেখতে পাচ্ছি যে এই পুরোটাই হবে একটা প্রধান শিকল। এখানে কিন্তু আর তখন এই অংশটা এরকম ভাগ করার কোনো দরকার নেই, কারণ এই ক্ষেত্রে আমরা লিখেছি যে এই যাদের ক্ষেত্রে কার্যকরী মূলকে কার্বন নেই তাদের ক্ষেত্রে নিয়মটা একটু ব্যতিক্রম হবে। সেখানে এই যে পুরোটাকে আমরা প্রধান শিকল ধরবো এবং এই প্রধান শিকলের যে কোনো একটি কার্বনের সাথে আমাদের কার্যকরী মূলক যুক্ত থাকলেই চলবে। তো এই হচ্ছে যে আমাদের নামকরণ যে বেসিক স্টেপ, তার স্টেপ 1 কেস 1 এবং কেস 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা কেস স্টেপ 2-তে যাই। স্টেপ 2 হচ্ছে, স্টেপ 1-এ দেখেছি আমরা যে প্রথমে আগে যৌগের প্রধান শিকল নির্ধারণ করতে হবে। তো স্টেপ 2 হচ্ছে যে শিকলটিকে উপযুক্ত নাম্বারিং করতে হবে। উপযুক্ত নাম্বারিং করতে হবে। এখন নাম্বারিং কিভাবে করতে হবে চলো দেখি। নাম্বারিং সিস্টেম, নাম্বারিং করার ক্ষেত্রে কোনো যৌগের নাম্বারিংয়ের ক্ষেত্রে যৌগের কার্যকরী মূলক যেই দিক থেকে গেলে কাছে হবে সেই দিক থেকে নাম্বারিং করব। অর্থাৎ যে একটা যৌগ আছে, মনে করো এখানে একটা আমরা যদি যৌগ লিখি CH3, আমরা এই যৌগটার ক্ষেত্রে যদি দেখি যে এই যৌগটার কার্যকরী মূলক হচ্ছে এই কার্বন কার্বন দ্বিবন্ধন। এখন এই যৌগটার নাম্বারিং এর ক্ষেত্রে আমরা কোন দিক থেকে নাম্বারিং করব? আমরা চাইলে এই দিক 1 2 3 4 5 এইভাবেও নাম্বারিং করতে পারি, আবার এই পাশ থেকেও নাম্বারিং করতে পারি। কিন্তু আমরা নাম্বারিং করব কিভাবে? আমরা এখানে দেখো লিখে রেখেছি যে যৌগের কার্যকরী মূলক যেই দিক থেকে গেলে কাছে হবে আমরা সেই দিক থেকে নাম্বারিং করব। তো দেখো যে এই যৌগটার ক্ষেত্রে নাম্বারিং আমরা যদি এই জায়গায় থেকে করি তাহলে কিন্তু কার্বনটার যে কার্যকরী মূলক দ্বিবন্ধন সেটা কিন্তু কাছে হয়ে যায়। এখান থেকে করলে 1 2 3 4 5 4 নাম্বারে কিন্তু এই কার্যকরী মূলকটা পড়ছে। কিন্তু আমরা যদি এই যে এই দিক থেকে করি 1 তারপরে 2 3 4 5, আমরা যদি এই পাশ থেকে নাম্বারিং করি তখন কিন্তু এই কার্যকরী মূলকটা কিন্তু 2 নাম্বারে পড়ছে। তাহলে এই লাল কালি যেটা দিয়ে আছে সেই দিক দিয়ে গেলে কার্যকরী মূলকটা পড়ছে 4 নাম্বারে, কিন্তু এই নীল কালি দিয়ে যেটা আছে সেইভাবে গেলে সেই দিক থেকে গেলে হচ্ছে 2 নাম্বারে। তো আমরা যেই দিক থেকে গেলে কাছে হবে সেই দিক থেকে কোনো যৌগের নাম্বারিং করব। এখন কথা হচ্ছে যে এমন একটা যৌগ আছে যেই যৌগটার 2 দিক থেকে গেলেই সেই কার্যকরী মূলকটা সেম নাম্বারে পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব চলো দেখি। আমরা যদি এমন একটা যৌগ দেখি যে CH3 এই যৌগটার ক্ষেত্রে এখন যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো যে
এর আগের যৌগগুলোতে আমরা দেখছিলাম যে যে দিক দিয়ে যায়, যেখানে কার্যকরীমূলক আগে পাবো আমরা সেই দিক থেকে নাম্বারিং শুরু করব। তো এই যৌগটার ক্ষেত্রে দেখো, যদি আমরা এই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3 4 5 6, তাহলে এই পাশ থেকে যদি নাম্বারিং করি তাহলে যে অ্যালকোহল মূলক যেটা রয়েছে OH, সেটা কিন্তু 2 নাম্বারে পড়ে। আবার যদি আমরা এবার এই পাশ থেকে করি, আমরা যদি এবার এই পাশ থেকে করি, তাও কিন্তু দেখো যে এবার দেখো যে লাল কালি দিয়ে আমরা যখন নাম্বারিং করেছি তখন যে কার্যকরীমূলক OHটা রয়েছে সেটা হচ্ছে 2 নাম্বারে পড়ে। আবার যখন আমরা নীল কালি দিয়ে নাম্বারিং করছি সেই ক্ষেত্রেও যে কার্যকরীমূলক OH রয়েছে সেটা কিন্তু এই পাশেও 2 নাম্বারে পড়ে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা যেই দিক দিয়ে যাই না কেন আমাদের নাম্বারিংয়ের যেই কার্যকরীমূলকটা রয়েছে একই হয়। এই পাশ থেকে গেলেও 2 নাম্বারে, আবার ডান পাশ থেকে গেলেও সেই 2 নাম্বারে পড়ে। সেই ক্ষেত্রে আমরা এর নাম্বারিং কোনটা ধরবো? সেই ক্ষেত্রে আমরা একটা থিওরি অ্যাপ্লাই করব, যেটার নাম হচ্ছে ওজন থিওরি। আমরা এই ওজন থিওরির মাধ্যমে এই প্রবলেমটা সলভ করব। তো দেখো, আগে আমরা টোটাল যে নাম্বারিং আছে সেটা মুছে ফেলি। এই যে এই যৌগটার এবার আমরা দেখছি যে এই OH যেই দিক থেকে আমরা নাম্বারিং করতে যাই সেই দিক থেকে OHটা 2 নাম্বারে পড়ে। তো এই ধরনের যৌগের ক্ষেত্রে আমরা নাম্বারিং করব কি করে? এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এই টোটাল যৌগ যেটা রয়েছে সেটাকে আমরা 2 ভাগ করে ফেলবো। দেখো, এটা হচ্ছে 6টা কার্বন আছে, তাহলে আমরা 3টাকে করে যদি এভাবে ভাগ করে ফেলি তাহলে কিন্তু যৌগটা অর্ধেক হয়ে যায়। এখন যদি আমরা এই যৌগটার এই পাশটাতে হাত দিয়ে দেখি যে না, হাত না দিয়েও যদি আমরা খেয়াল করি, দেখো যে এই পাশ থেকে এই যৌগটার কিন্তু উপাদান সংখ্যা বেশি। দেখো এখানে একটা এক্সট্রা Cl আছে, একটা এক্সট্রা ক্লোরো প্রতিস্থাপক আছে। তাহলে এই পাশের যে যৌগটা আছে নিঃসন্দেহে এই পাশের যৌগটার ওজন বেশি হবে। আর এই যৌগটার দেখো মাত্র একটা কার্যকরী মূলক আছে, এক্সট্রা কোনো আর কিছু নেই। সেজন্য এই পাশের তুলনায় এই পাশের যৌগটার যে ওজন সেটা কম হবে। এই পাশে একটা এক্সট্রা ক্লোরিন থাকার কারণে এই পাশের ওজনটা বেশি হবে। তো এটাকে বলে মূলত ওজন থিওরি, যে এক পাশের উপাদান বেশি এক পাশের উপাদান কম। তো যেই পাশের উপাদান বেশি থাকবে আমরা সেই পাশ থেকে নাম্বারিং করব। তাহলে এই ধরনের যৌগের ক্ষেত্রে নাম্বারিং করব আমরা যেই পাশের উপাদান বেশি সেই পাশ থেকে 1 2 3 4 5 6। এই যে আর এটাকে বলে মূলত ওজন থিওরি। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে একটা যৌগের নাম্বারিং করতে হয়। আবার এমন ধরনের যৌগ আছে যেটার ধরো নাম্বারিং করতে গেলে উভয় দিক থেকে সেম নাম্বার আসে, সেই ক্ষেত্রে আমরা এই ওজন থিওরির মাধ্যমে এই ধরনের প্রবলেমগুলো সলভ করব। তো এই হচ্ছে জৈব যৌগের নামকরণের বেসিক যে স্টেপ রয়েছে সেই স্টেপ 2 আমরা দেখে ফেললাম। এর পরবর্তীতে আমরা দেখব স্টেপ 3। স্টেপ 3 হচ্ছে যৌগে একাধিক কার্যকরী মূলক থাকলে
তাহলে স্টেপ 3 যেটা রয়েছে সেখানে কি লিখলাম দেখো, যে যৌগে যদি একাধিক কার্যকরী মূলক থাকে তাহলে কার্যকরী মূলকের যে ছক, যেটা আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি, যে একটা কার্যকরী মূলকের একাধিক কার্যকরী মূলকের যে ছকটা আছে যেটা উপরের দিকে থাকবে সেটাকে আমরা কার্যকরী মূলক ধরবো, আর যেটা নিচের দিকে থাকে সেটাকে আমরা প্রতিস্থাপক ধরবো, যেটা আমরা অলরেডি আগের ক্লাসে আলোচনা করে এসেছি। যদি তোমরা কেউ না দেখে থাকো সেটা দেখে দেন তারপরে এই ক্লাসটা করবা। তাহলে দেখো যে যৌগে একাধিক কার্যকরী মূলক থাকলে যেটি কার্যকরী মূলক ছকের অগ্রাধিকার ক্রমে আগে রয়েছে সেটিকে কার্যকরী মূলক ধরে বাকিটাকে আমরা প্রতিস্থাপক হিসেবে চিহ্নিত করি। তো চলো দেখো যৌগটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি। CH3 এই যে এই ধরনের যৌগের ক্ষেত্রে দেখো যে এখানে একাধিক কার্যকরী মূলক রয়েছে। এখন এই একাধিক কার্যকরী মূলকের ভেতরে এই কার্যকরী মূলকের যে অগ্রাধিকার ক্রমের ছকটা রয়েছে সেখানে কিন্তু এই OH যেটা রয়েছে, অ্যালকোহল যেটা রয়েছে, তার কিন্তু অগ্রাধিকার এই ক্লোরিনের থেকে বেশি। তাহলে এই OHটাকে আমরা তখন ধরবো এটা হচ্ছে একটা কার্যকরী মূলক, এটা কার্যকরী মূলক, আর এই Clটাকে আমরা বলবো প্রতিস্থাপক, এটাকে বলবো আমরা প্রতিস্থাপক। এরকম যদি আমরা আরো একটা যৌগ দেখি, দেখো এই যে এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা দেখি যে এই যৌগটার যে COOH রয়েছে এটা একটা কার্যকরী মূলক, আবার OH এটাও একটা কার্যকরী মূলক, কিন্তু এই দুইটার ভিতরে যে COOH রয়েছে সেটার অগ্রাধিকার OH এর থেকে বেশি। এজন্য এই COOH কে এটাকে আমরা ধরবো কার্যকরী মূলক, আর এই OH কে তখন আমরা বলবো প্রতিস্থাপক। তাহলে আশা করি স্টেপ 3 তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার স্টেপ 4। স্টেপ 4 হচ্ছে প্রতিস্থাপকগুলোকে অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী নামকরণ করি। এখন প্রতিস্থাপকগুলোকে অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী নামকরণ করি এটা কিভাবে, যে আমরা হচ্ছে এমন যৌগ আছে যেটার ক্ষেত্রে আমরা দেখব যে দুইটা প্রতিস্থাপক রয়েছে, একটা আছে মিথাইল এবং একটা আছে ইথাইল। এখন এই মিথাইলের চেয়ে কিন্তু ইথাইল বড়, কিন্তু বড় হওয়া সত্ত্বেও আমরা যদি অ্যালফাবেটিক অর্ডারে চিন্তা করি যে CH3 এটা হচ্ছে মিথাইল এবং ইথাইল, আমরা যদি কোনো যৌগে মিথাইল ইথাইল এই ধরনের যদি আমরা কোনো প্রতিস্থাপক দেখে থাকি, বা এরকম আরও আছে ক্লোরো ব্রোমো, এ ধরনের প্রতিস্থাপক দেখলে আমরা দেখব যে এই মিথাইলের থেকে কিন্তু ইথাইল বড়, কিন্তু এই আর মিথাইল হচ্ছে ছোট। আমরা কি জানি ছোট আগে হয় কিন্তু তারপরে হয় বড়, কিন্তু এই জায়গায় অ্যালফাবেটিক অর্ডার যদি লক্ষ্য করি দেখো এই এম এবং ই এর মধ্যে যদি লক্ষ্য করি ই কিন্তু আগে আসে, এই অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী ই কিন্তু আগে আসে। এজন্য এই ইথাইল বড় হলেও এই ইথাইলকে আমরা আগে লিখব, তারপরে লিখব এই মিথাইল। এরকম যদি ক্লোরো তারপরে ব্রোমো আসে, ক্লোরো ব্রোমো আসে, আমরা কিন্তু এই ব্রোমোটা আগে লিখব, দেন তারপরে ক্লোরো লিখব, কারণ এই অ্যালফাবেটিক অর্ডার অনুযায়ী বি আগে তারপরে সি হয়। সেজন্য আমরা এই ধরনের প্রতিস্থাপকগুলোকে অ্যালফাবেটিক্যাল যে অর্ডার রয়েছে সেই অনুযায়ী লিখব। তো এই হচ্ছে স্টেপ 3, স্টেপ 4 সরি, এটা হচ্ছে স্টেপ 4। তো চলো এবার আমরা স্টেপ 5 নিয়ে আলোচনা করি।
স্টেপ 5 হচ্ছে প্রধান শিকলে কতটি কার্বন আছে তা গণনা করে আমরা শব্দমূল গঠন করি। যেমন আমরা কি জানি যে যদি 4টা কার্বন থাকে তাহলে এটা সমান আমরা জানি বিউট। এরকম যদি 5টা কার্বন থাকে তাহলে আমরা জানি পেন্ট। তারপরে এরকম যদি 6টা থাকে তাহলে হবে হেক্স। এরকম যতগুলা কার্বন থাকবে সেই কার্বনগুলোকে ফার্স্টে আমরা কাউন্ট করব, দেন তাদের যে নাম রয়েছে শব্দমূল রয়েছে সেগুলো আমরা লিখব। 4টা হলে বিউট, 5টা হলে পেন্ট, 6টা হলে হেক্স, 7টা হলে হেপ, এরকমভাবে আমরা এই শব্দমূলগুলো লিখব। তো এই হচ্ছে নামকরণের যে বেসিক স্টেপ রয়েছে তার 5 নাম্বার স্টেপগুলো। এই স্টেপগুলো এক এক করে আমরা দেখে ফেললেই আমাদের আর কোনো নামকরণ 90% নামকরণ আমরা সবগুলোর নামকরণ করতে পারবো, এবং বাকি যেগুলো আছে কিছু ব্যতিক্রম সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তো আগে আমরা স্টেপগুলো দেখব, দেন তারপরে আমরা হচ্ছে একে একে যৌগসমূহের নামকরণ করব। তো স্টেপ 6 বলছে যে প্রধান কার্যকরী মূলকের উপযুক্ত নাম দেই। 6 নাম্বার বলছে যে প্রধান কার্যকরী মূলকের উপযুক্ত নাম দেই। যেমন যদি মনে করো OH যদি প্রধান কার্যকরী মূলক হয়, এটা আমরা সমান জানি ওল বা অল। তারপরে যদি COOH থাকে এটাকে আমরা বলি যে ওইক অ্যাসিড। তারপরে যদি CHO থাকে তাহলে এটা আমরা জানি অ্যাল বা ন্যাল। তাহলে যে প্রধান কার্যকরী মূলক হিসেবে যেগুলো থাকবে সেগুলোর যেই নামগুলো রয়েছে সেগুলো আমরা শেষে যুক্ত করে দেব। যেমন অল যদি অ্যালকোহলের থাকে অল, তারপরে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি ওইক অ্যাসিড বা নোইক অ্যাসিড, তারপরে অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাল বা ন্যাল, এরকম কিটোনের ক্ষেত্রে ওন, এরকম ইত্যাদি যতগুলো কার্যকরী মূলক থাকে তাদের আমরা উপযুক্ত নাম দেব। তো এই হচ্ছে স্টেপ 6। এবার আমরা স্টেপ 7 নিয়ে আলোচনা করব। স্টেপ 7 এ রয়েছে যে একই প্রতিস্থাপক বা কার্যকরী মূলক একাধিকবার থাকলে, একই কার্যকরী মূলক একাধিকবার থাকলে সেক্ষেত্রে যদি 2বার থাকে তাহলে আমরা কি জানি 2বার থাকলে হবে ডাই, 3বার হলে হবে ট্রাই, তারপরে 4বার হলে হবে টেট্রা। এরকম 2বার থাকলে ডাই, 3বার থাকলে ট্রাই, 4বার টেট্রা, 5বার পেন্টা। এরকম যে একই প্রতিস্থাপক বা কার্যকরী মূলক যদি একাধিকবার থাকে সেই ক্ষেত্রে আমরা যতবার থাকবে সেই ক্ষেত্রে আমরা 2বার থাকলে ডাই, 3বার থাকলে ট্রাই, 4বার থাকলে টেট্রা, 5বার থাকলে পেন্ট্রা, এভাবে নামকরণগুলো করব। তো এই হচ্ছে স্টেপ 7। তো এরপরে আমরা লাস্টলি আরেকটা স্টেপ দেখব যেটা হচ্ছে স্টেপ 8। তাহলে আমাদের যেই নামকরণের যে বেসিক স্টেপগুলো রয়েছে সেগুলো আমাদের মোটামুটি সব কিছু জানা হয়ে যাবে। আর এই স্টেপগুলো যদি আমরা খুব ভালোভাবে জেনে থাকি তাহলে আমরা কিন্তু যে কোনো যৌগের নামকরণ করতে পারি। তো এই ক্ষেত্রে দেখো যে স্টেপ 8 কি হবে, যদি কার্যকরী মূলকে কার্বন সংখ্যা এক বা একাধিক হয়
কার্যকরী মূলকের এখানে একটু কার্যকরী মূলকের সাথে এক বা একাধিক কার্বন থাকে। তবে আমরা কার্যকরী মূলকের শেষে সেটি কত নম্বরে আছে লিখে দেব। কিন্তু যদি 1 নম্বর কার্বনে থাকে তাহলে লেখার দরকার নেই। অর্থাৎ স্টেপ 8 কি বলছে দেখো, যদি কার্যকরী মূলকের সাথে এক বা একাধিক কার্বন যুক্ত থাকে তবে আমরা কার্যকরী মূলকের শেষে সেটি কত নম্বরে আছে লিখে দেব, কিন্তু যদি 1 নম্বরে থাকে সেটা লেখার প্রয়োজন নেই। অর্থাৎ কি দেখো, যে যৌগটা যদি এই ধরনের হয় যে CH3 এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি যে দেখো এই যৌগটার কি প্রধান শিকল এই পুরোটা না, এই যৌগটার যে প্রধান শিকল আছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে এই যৌগটার প্রধান শিকল। এখন এই যৌগটার নাম্বারিং এর ক্ষেত্রে এই পাশ থেকে আসলে কার্যকরী মূলক পড়ে 3 নম্বরে, কিন্তু এই পাশ থেকে যদি আমরা নাম্বারিং করি কার্যকরী মূলক পড়ে 2 নম্বরে। তাহলে এই নাম্বারিং এর ক্ষেত্রে আমরা এই কার্যকরী মূলকের দেখো সাথে একাধিক কার্বন যুক্ত আছে, সেই ক্ষেত্রে আমরা কি করব যে যত নাম্বার কার্বনে আছে সেটা আমরা শেষে লিখে দেব। এটা হচ্ছে 2 নাম্বার কার্বনে আছে, তাহলে আমরা এটা শেষে লিখে দেব টু অল। এটা যেহেতু অ্যালকোহল টু অল এরকম ভাবে আমরা লিখে দেব। কিন্তু যদি এটা এই 2 নাম্বার কার্বনে না থেকে যদি এরকম 1 নাম্বার কার্বনে থাকে, আমরা এখানে আরেকটা উদাহরণ দেখি, যদি এরকম 1 নাম্বার কার্বনে থাকে এই যে এরকম যদি 1 নাম্বার কার্বনে থাকে, সরি এটা হচ্ছে একটু করে লিখে আমরা সাজায় লিখি যে CH3 CH2 CH2OH। এই যে এই যৌগটার ক্ষেত্রে দেখো, এই যৌগটার ক্ষেত্রে এটা পুরোটাই প্রধান শিকল এবং নাম্বারিং হবে এই পাশ থেকে, কারণ এই 1 নম্বরে আছে, এই কার্যকরী মূলকটা 1 নম্বরে যুক্ত। যদি এই 1 নম্বরে যুক্ত থাকে কার্যকরী মূলকটা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই 1 অল এটার ক্ষেত্রে হবে 1 অল যদি লিখি, কিন্তু এটা আমাদের আর লেখার প্রয়োজন নেই। এটাই মূলত এই স্টেপ 8 এ লেখা আছে। তো স্টেপ 8টা আমরা আরেকবার রিভিউ করি যে যদি কার্যকরী মূলকের সাথে একাধিক কার্বন যুক্ত থাকে সেই ক্ষেত্রে সেটি কত নম্বরে আছে সেটা আমরা লিখে দেব। যেমন এই যে এখানে 2 নাম্বার কার্বনে আছে সেজন্য আমরা এখানে লিখে দিয়েছি 2 অল, কিন্তু সেটা যদি 1 নাম্বার কার্বনে থাকে যে এরকম, সেক্ষেত্রে 1 অল হয়, সেটা আর আমরা লিখবো না, সেটা লেখার দরকার নেই। তো এই ছিল মোটামুটি যে আইউপ্যাক বা জেনেভা পদ্ধতি বা স্ট্যান্ডার্ড যে পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ রয়েছে সেই পদ্ধতির যে বেসিক স্টেপগুলো, যেগুলো জানলে আমরা জৈব যৌগের প্রায় 90% যৌগের নামকরণ আমরা ইজিলি করতে পারবো, সেই নামকরণের বেসিক স্টেপগুলো। তো এই স্টেপগুলো ফলো করলে আমরা যে কোনো যৌগের নামকরণ করতে পারবো। আগামী ক্লাস থেকে আমরা এক স্টেপ বাই স্টেপ সকল যৌগের নামকরণ আমরা দেখতে থাকবো। তো আজকের ক্লাস মূলত এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।